সমর্থকদের চমকে দিতে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। আমরা আর্মেনীয় সেনাদের কুকুরের মতো তাড়া করছি, আজারবাইজানের প্রেসিডেন্ট বললেন। ইসরায়েলের স্বার্থে সালেহকে ইয়েমেনের মসনদে বসাতে চায় সৌদি, বলছেন হুতিরা। বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত চীন, বলছেন শি জিনপিং। সোমবার হোয়াইট হাউসে ফিরতে পারেন ডোনাল্ড ট্রাম্প। কুয়েতের নতুন আমিরকে অভিনন্দন জানালেন ইরানের প্রেসিডেন্ট, ভ্রাতৃসুলভ সম্পর্কের আশা। আমরা আবারও ভাইরাসকে জয় করেছি, নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট জেসিন্ডা। সৌদি আরবের সব ধরনের তুর্কি পণ্য বর্জনের আহ্বান। আজারবাইজানের হামলায় গুরুতর আহত কারাবাখের প্রধান বিচ্ছিন্নতাবাদী নেতা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের চমকে দিয়েছেন। তার অসুস্থতার কথা শুনে যেসব কর্মী সমর্থকরা ওয়াশিংটনের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের সামনে জড়ো হয়েছিলেন, গাড়ি বহর নিয়ে তাদের দেখা দিয়েছেন ট্রাম্প। এরপর তিনি আবার হাসপাতালে ফিরে যান। তবে এই ঘটনায় সমালোচনার মুখেও পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সমালোচকরা বিষয়টিকে বিপজ্জনক রাজনৈতিক স্টান্ট হিসেবে মন্তব্য করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, কালো রঙের মাস্ক পরিহিত ট্রাম্প একটি গাড়ির পেছনে বসেছিলেন। এ সময় তার গাড়িবহরের ওই এলাকা চক্কর দেয় এবং গাড়ির পেছনে বসা ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন। গাড়িবহর নিয়ে বের হওয়ার কিছু সময় আগেই সমর্থকদের চমকে দেওয়ার বিষয়ে একটি টুইট করেন ট্রাম্প। তাতে তিনি সমর্থকদের দেশপ্রেমিক ও বাইরে বের হওয়া চমকে দেওয়া বলে উল্লেখ করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডেরি এক বিবৃতিতে জানান, সমর্থকদের চমকে দিতে প্রেসিডেন্ট ট্রাম্প হাসপাতাল ছেড়ে কিছু সময়ের জন্য বের হন। দ্রুতই তিনি ওয়াল্টার রিডের প্রেসিডেন্সিয়াল সুইটে ফেরেন। চিকিৎসকদের অনুমতি ও যথাযথ পদক্ষেপ নিয়েই ট্রাম্প হাসপাতাল থেকে বের হন বলেও জানান মুখপাত্র। ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট চেয়ারম্যান হাকিম জেফ্রিজ। তিনি টুইটারে লিখেছেন, 2 লাখের বেশি আমেরিকান মৃত, আমাদের নেতৃত্ব দরকার। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ অস্ত্রবিরতির জন্য কিছু শর্ত আরোপ করেছেন। এসব শর্ত আর্মেনীয় নেতার পক্ষে মেনে নেওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতির উদ্দেশ্যে দেয়া অগ্নিগর্ভ ভাষণে রোববার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ সতর্ক করে বলেন, আর্মেনীয় নেতার আগেই ভাবা উচিত ছিল, এখন অনেক দেরি হয়ে গেছে। তিনি আর্মেনীয় বাহিনীর উদ্দেশ্যে বলেন, আমাদের এলাকা অবশ্যই ছেড়ে যেতে হবে। ইয়েরেভানকে আজারবাইজানের আঞ্চলিক অখণ্ডতার কথা স্বীকার করতে হবে। আজারবাইজানের জনগণের কাছে তাকে ক্ষমা চাইতে হবে এবং যে অঞ্চল নিয়ে যুদ্ধ চলছে সেটি আর্মেনিয়ার অংশ নয় বলে তাকে স্বীকার করতে হবে। এলিয়েভ আরও জানান, নাগরানো কারাবাখ আমাদের ভূমি, আমাদেরকে সেখানে ফিরতে হবে এবং আমরা এখনই তা করছি। তিনি বলেন, এটি শেষ, আমরা তাদের দেখিয়েছি আমরা কি, আমরা তাদের কুকুরের মতো তাড়া করেছি। নাগরানো কারাবাখ নিয়ে উভয় দেশের মধ্যে কয়েকদিন ধরেই তীব্র সংঘর্ষ চলছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালের আমলে ইসরায়েল প্রায় ইয়েমেনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে। রাজধানীর সানায় স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জেনারেল ইয়াহিয়া একথা বলেন। তিনি বলেন, ইসরায়েলের স্বার্থ রক্ষায় সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে ক্ষমতায় বসাতে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্রদেশ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসছে। জেনারেল সারি আরও বলেন, ইয়েমেনে বহুদিন ধরেই ইসরায়েল ও আমেরিকার ষড়যন্ত্রের প্রধান লক্ষ্যবস্তু এবং চলমান আন্দোলনের মাধ্যমে পরিষ্কারভাবে তা প্রমাণিত হয়েছে। এ অবস্থায় ইয়েমেনের সামরিক বাহিনী দেশের সর্বস্তরের জনগণের প্রতি বিদেশিদের আসল উদ্দেশ্য সম্পর্কে সবসময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। জেনারেল ইয়াহিয়া সুস্পষ্ট করে বলেছেন, ইসরায়েলের সঙ্গে আলী আবদুল্লাহ সালেহ সরকারের গোপন সম্পর্ক ছিল। এ সম্পর্ক ছিল 2000 সালের আগে থেকে। এমনকি দুপক্ষের মধ্যে গোপন সফরও বিনিময় হয়েছে।
সংবাদ সম্মেলনে জেনারেল সারি গোপন কিছু ডকুমেন্ট তুলে ধরে বলেন, এগুলোর মাধ্যমে প্রমাণিত হয় ইসরায়েল শুধু বাবুল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নিতে চায়নি, বরং তারা ইয়েমেনের অর্থনীতি, সংস্কৃতি, নিরাপত্তা এবং সামরিক খাত নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। জেনারেল সারি বলেন, সালেহ সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া অনেক আগেই শুরু করেছিল এবং 2007 সালে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ওই বছরের 14 জুলাই ইসরায়েলের কূটনৈতিক বুটস কারদান দুদিনের অঘোষিত সফরে ইয়েমেনের রাজধানী সানায় আসেন এবং ইসরায়েলের এই কূটনীতিক ইয়েমেনের শীর্ষ পর্যায়ের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, যারা সবাই ছিলেন সালেহের আত্মীয়। জেনারেল সারি জানান, ইসরায়েলের ওই কর্মকর্তা 16 জুলাই সানা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে দেশে ফিরে যান। এই সফর ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের আয়োজনে অনুষ্ঠিত হয় এবং সংযুক্ত আরব আমিরাত এই ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে। এর আগে ইসরায়েল ওই কূটনীতিক 2005 সালের 2 ফেব্রুয়ারি ইয়েমেন সফর করেছিলেন। বাংলাদেশের সঙ্গে চীনের কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুতির কথা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 45তম বার্ষিকীতে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বিনিময় করা শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেছেন তিনি। শুভেচ্ছা বার্তায় শি জিনপিং বাংলাদেশের সঙ্গে চীনের স্থিতিশীল ও দীর্ঘদিনের বন্ধুত্বের প্রশংসা করেছেন। চীনা প্রেসিডেন্ট জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়ন কৌশলের অংশীদার হতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত। চীনা প্রেসিডেন্ট আরও বলেন, বিআরইর ফ্রেমওয়ার্কের আওতায় সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ চীন সম্পর্ক ও সহযোগিতামূলক অংশীদারিত্ব নতুন পর্যায়ে নিয়ে যেতে চান। $2600 কোটি চীনা বিনিয়োগ এবং $3800 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতিতে চীনের বিশাল অবকাঠামো প্রকল্পের অন্যতম বৃহৎ গ্রহীতায় পরিণত হয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশি 97% পণ্যে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে চীন। বিআরআই ফ্রেমওয়ার্কের আওতায় চীন রেল, সমুদ্র ও সড়ক পথে এশিয়া থেকে ইউরোপ ও আফ্রিকা জুড়ে প্রাচীন বাণিজ্য পথ সিল্ক রুট পুনরায় চালু করতে চায়। এই উদ্যোগটি আগে ওয়ান বেল্ট ওয়ান রোড বলে পরিচিত ছিল। চীন ও ভারতের মধ্যে বিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে এই উদ্যোগ। পাকিস্তানে নিয়ন্ত্রিত কাশ্মীরে এই করিডোরের একটি অংশ রয়েছে, যা ভারতের আপত্তির কারণ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সামরিক হাসপাতালে ভর্তি হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থার উন্নতি হচ্ছে। রোববার তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার নাগাদ তিনি হোয়াইট হাউসে ফিরতে পারেন। বিটির বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে সাংঘর্ষিক বক্তব্যে বড় ধরনের সংশয় তৈরি হওয়ার একদিন পর চিকিৎসকরা জানান, বৃহস্পতি ও শুক্রবার ফুসফুসের রোগের বিরুদ্ধে লড়াইয়ে ট্রাম্পকে 2 বার সম্পূরক অক্সিজেন সরবরাহ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া করোনা আক্রান্ত রোগীদের মধ্যে যাদের অতিরিক্ত অক্সিজেন প্রয়োজন হয় তাদেরকে ডেক্সামেথাসোন ওষুধ দিলে অবস্থার উন্নতি হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের ডিজিজ সোসাইটির নির্দেশিকা অনুসারে মৃদু আক্রান্তদের এই ওষুধ দেওয়া যাবে না, কারণ এতে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে রোগীর শারীরিক সক্ষমতা কমে যেতে পারে। ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের চিকিৎসক শোন পি কনলি সাংবাদিকদের বলছেন, গুরুত্বপূর্ণ হলো তিনি সত্যিকার অর্থে ভালো আছেন। কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাকে গত রোববার ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। কুয়েতের আমিরকে পাঠানো অভিনন্দন বার্তায় ইরানের প্রেসিডেন্ট দুদেশের মধ্যে ভ্রাতৃসুলভ সম্পর্কের আশা করেন। প্রেসিডেন্ট রুহানি আস্থা প্রকাশ করে বলেন, কুয়েতের নতুন আমির দক্ষ নেতৃত্বে দিয়ে দেশকে এগিয়ে নেবেন এবং দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, আমি আন্তরিকভাবে বন্ধু ও ভ্রাতৃপ্রতিম কুয়েতের আমিরকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট রুহানি কুয়েতের আমিরের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করছেন। রুহানি বলেন, ইরান এবং কুয়েতের জনগণের পাশাপাশি মুসলিম বিশ্বের সম্মান বৃদ্ধিতে তিনি ভূমিকা রাখবেন বলে তেহরান আশা করে। কুয়েতের সাবেক আমির শেখ আহমদ আল সাবা 91 বছর বয়সে ইন্তেকাল করার পর তার বৈমাত্র ভাই শেখ নওয়াফ আল আহমদ আল সাবা দেশটির আমির হিসেবে দায়িত্ব নিয়েছেন। গতকাল প্রেসিডেন্ট রুহানি কুয়েতের নতুন আমিরকে অভিনন্দন বার্তা পাঠানোর আগে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ কুয়েত সিটি সফর করেন এবং নতুন আমিরকে ইরানের পক্ষ থেকে অভিনন্দন জানান।
সারা বিশ্বে যখন করোনা ভয়াবহ সংকট তৈরি করছে, তখন নিউজিল্যান্ড যেন অনেকটাই ব্যতিক্রম। দেশটি প্রথম থেকেই করোনা পরিস্থিতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছে। এমনকি ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকেই কঠোর বিধিনিষেধ চালু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে তারা। সম্প্রতি নিউজিল্যান্ডে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে কড়াকড়ি আবারও জারি হয়। এর আগে প্রথমবার করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসা এবং দীর্ঘদিন কোনো সংক্রমণ বা মৃত্যুর ঘটনা না ঘটায় দেশজুড়ে কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়। কিন্তু নতুন করে আবারও সংক্রমণ ধরা পড়ায় কর্তৃপক্ষ আবারও কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়েছে। তবে কঠোর বিধিনিষেধের কারণে নিউজিল্যান্ড আবারও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী জেসিন্ডা সোমবার এক বিবৃতিতে বলছেন, আমরা আবারও ভাইরাসকে জয় করতে পেরেছি। তিনি জানিয়েছেন, দেশের বৃহত্তম শহর অকল্যান্ডে কড়াকড়ি শিথিল করা হবে। 102 দিন ধরে করোনা সংক্রমণ ধরা না পড়ায় গত মে মাসে প্রথমবারের মতো করোনা জয় করতে পেরেছেন বলে ঘোষণা দেন তিনি। সে সময় দেশকে করোনা মুক্ত ঘোষণা করা হয়। লকডাউন এবং কঠোর বিধিনিষেধের কারণে এমনটা সম্ভব হয়েছে। প্রথম থেকেই দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউজিল্যান্ডের প্রশাসনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আসছে বিভিন্ন দেশ। এমনকি করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশের কাছে আদর্শ হয়ে ওঠে জেসিন্ডা আর্ডার্নের দেশ। তুরস্কের সব ধরনের পণ্য বর্জনে সৌদি আরবের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ব্যবসায়ীদের সংগঠন সৌদি চেম্বার অব কমার্স। আরব উপসাগরীয় দেশগুলোর নীতি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এই আহ্বান জানায় সৌদি কর্তৃপক্ষ। সৌদি চেম্বার অব কমার্সের প্রধান আজলান আল আজলান এক টুইট বার্তায় বলেন, তুরস্কের সবকিছু বর্জন করা, সেটা হোক আমদানি, বিনিয়োগ কিংবা পর্যটন, প্রত্যেক সৌদি ব্যবসায়ী এবং ভোক্তাদের দায়িত্ব। তিনি আরও বলেন, আমাদের সরকার দেশ এবং নাগরিকদের বিরুদ্ধে তুরস্কের অব্যাহত শত্রু মনোভাবাপন্ন আচরণের জন্য এটা করা উচিত। 2018 সালে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগিকে হত্যার পর সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্কের মারাত্মক অবনতি হয়। আজারবাইজানের সেনাবাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন নাগোর্নো কারাবাখের আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী নেতা আরাইক হারতুনিয়ান। বাংকারে লুকিয়ে থাকা অবস্থায় রোববার আজারবাইজানের সেনাবাহিনীর মিসাইলের আঘাতে তিনি মারাত্মক আহত হন। আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী নেতা আরাইক হারতুনিয়ান কথিত আর্টসাস রিপাবলিকানের প্রেসিডেন্ট। বাংকারে লুকিয়ে থাকলেও আজারি মিসাইলের আঘাতে তিনি মারাত্মক আহত হন। আজারবাইজানের দ্বিতীয় বৃহৎ শহর গানজায় আর্মেনীয় হামলার পর দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়াবের সহযোগী হিকমত হাজিয়েভ এক বিবৃতিতে বলেন, আরাইক হারতুনিয়ান, আপনি ফ্রন্ট লাইনে যুদ্ধ করছেন না, আপনি বাংকারে লুকিয়েছিলেন, কিন্তু আজারবাইজানি সেনারা সেই বাংকারেও আঘাত এনেছে। তিনি বলেন, গানজা শহরে বেসামরিক লোকজনের উপর হামলা করে সে যে অপরাধ করেছে তার শাস্তি তাকে দেয়া হয়েছে। অন্য সন্ত্রাসী এবং যুদ্ধাপরাধীরাও দ্রুতই শাস্তি পাবে। নাগোর্নো কারাবাখ দখলের পর আর্মেনিয়ার সমর্থনে আর্টসাস রিপাবলিক নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে বিচ্ছিন্নতাবাদীরা। যদিও বিশ্বের কোনো দেশেই তাদের স্বাধীনতার স্বীকৃতি দেয়নি, এমনকি আর্মেনিয়াও তাদের স্বীকৃতি দেয়নি। এই আর্টসাস এর প্রেসিডেন্ট আরাইক হারতুনিয়ান।